আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আহ, ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন, এবং এই অধ্যায় থেকে আজকে আমরা আহ, সর্বশেষ পার্ট 12 এবং পার্ট 13 ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম, এই টপিকস এর উপরে আজকে পড়াশোনা করব। তো এখানে যদি পুরো টপিকস অ্যানালাইসিস করি তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে স্থিতিশীল বা নিষ্ক্রিয় মৌল। তো স্থিতিশীল বা নিষ্ক্রিয় মৌল কি, এই শব্দটা পাই। তো এখান থেকে একটা প্রশ্ন আমরা এইভাবে বলতে পারি যে স্থিতিশীল বা নিষ্ক্রিয় মৌল কাকে বলে এবং কয়েকটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও। তো বেসিক্যালি আমরা এটার উপরে যদি আমরা একটু স্টাডি করি তাহলে দেখা যায় এই টপিকসটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। এবং আরেকটা বিষয় এখানে চলে আসে, নতুন একটা বিষয়, যে আয়ন কাকে বলে বা আয়ন কি। তারপর যদি আমরা বলি যে ক্যাটায়ন বা অ্যানায়ন কাকে বলে, এটা রিলেভেন্ট প্রশ্ন, এটার সাথে এটা অনেকটা প্রাসঙ্গিক। এবং উদাহরণ দাও, আমরা যদি বলি যে এখান থেকে যদি কয়েকটা এক্সাম্পল ক্রিয়েট করি তাহলে দেখা যাবে যে এখান থেকে পুরো চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো এইখানে মূল যে কথাটা সেটা হচ্ছে মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এটা আমরা জানি যে মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে কখনো কখনো নিষ্ক্রিয়, কখনো কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। এটাকে মৌল। আচ্ছা, এরপরে যদি বলি যে মৌলের একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, আমি আবার বলছি যে মৌলের একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে বা উপস্থিত থাকে বা বিদ্যমান থাকে বা পাওয়া যায়। হ্যাঁ, একটি মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, যদি আমরা সে কয়টি ইলেকট্রনই পাই বা উপস্থিত থাকে, তাহলে আমরা বলতে পারি সেই কক্ষপথটি পূর্ণ, অর্থাৎ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। তো এরপরে এরকম বলছে যে পরমাণু বেশ নিষ্ক্রিয় হয়, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা যদি সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে পরমাণুটি আমরা বলি যে একটা নিষ্ক্রিয় হয়। তারপর নিষ্ক্রিয় হওয়ার কারণে কি হয় এটা একটু পরে বলছি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই যে হিলিয়াম পরমাণু, এই হিলিয়াম পরমাণুর কথা যদি বলি যে হিলিয়াম পরমাণুর আমরা যদি বলি যে এর সর্বশেষ যে কক্ষপথ সেটাই হচ্ছে তার একমাত্র কক্ষপথ। তো হিলিয়াম পরমাণুর আমরা জানি 2 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা 2। এখন হিলিয়াম পরমাণুর আমরা জানি প্রোটন সংখ্যাও 2, আগের লেকচার গুলোতে আমার এগুলো বলা আছে। এবং আমরা এটা জানি তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি 2 হয় তাহলে প্রোটন সংখ্যা 2, তাহলে ইলেকট্রন সংখ্যাও 2টি। 2টি ইলেকট্রন কি থাকে হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বলতে এইটাকে বুঝাইছে। তো হিলিয়ামের এইটা যদি সর্বশেষ কক্ষপথ হয়, তা আমরা বলতে পারি যে এইটা সর্বশেষ কক্ষপথ মানে হচ্ছে গিয়ে একমাত্র কক্ষপথ। হিলিয়ামের একমাত্র কক্ষপথ, অর্থাৎ একমাত্র কক্ষপথই হচ্ছে গিয়ে সর্বশেষ কক্ষপথ। এখন এই সর্বশেষ কক্ষপথ বা একমাত্র কক্ষপথে 2টা ইলেকট্রন এইভাবে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার সর্বশেষ কক্ষপথ 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। তো এটাকে বলা হয় আমরা জানি এটাকে বলা হয় ডুপ্লেট রুল। অর্থাৎ এখানে যদি আমরা বলি একটা হচ্ছে গিয়ে আহ উপরে ক্লাস উঠলে তোমরা বুঝতে পারবা, একটা হচ্ছে গিয়ে তোমার অষ্টক নিয়ম, একটা হচ্ছে 2 এর নিয়ম। তো এখন বুঝবা না, তাহলে আমি এতটুকুই শুধু বলি যে কোনো মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে তুমি ধরে নিবা সেই মৌলটি নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, তো অষ্টক নিয়ম কি, 2 এর নিয়ম কি, হ্যাঁ এগুলো পরবর্তী ক্লাস উঠলে বুঝতে পারবা, যেহেতু এখানে তোমাদের এই টপিকস এগুলো আলোচনা করে নাই। কাজেই জোর করে এই সমস্ত বিষয় আর নলেজ গেইন করার প্রয়োজন নেই, আমি মনে করি এরকমটাই। শুধু এতটুকু জেনে নাও যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটিকে আমরা নিষ্ক্রিয় মৌল ধরে নিই। তো এখন একটা জিনিস শুনে আশ্চর্য হয়ে যাবা যে আমরা জানি পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীতে 118টি মৌল টোটাল মৌল হচ্ছে 118টি। 118টি মৌলের মধ্যে অন অ্যান্ড অনলি হিলিয়াম, শুধুমাত্র হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র হিলিয়াম এটা 2 এর নিয়ম মেনে চলে, বা এই হিলিয়াম এই পরমাণুটা নিষ্ক্রিয় মৌল। এখন আরো একটু ক্লিয়ার করি তোমাকে, যে 2টা ইলেকট্রন থাকার কারণে এরা নিষ্ক্রিয় মৌল। তাহলে বাকি এর যদি 118টা এলিমেন্টের মধ্যে যদি এই 2টি এরকম হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা? হ্যাঁ,
আর কি নাই? হ্যাঁ, আরো আছে নিষ্ক্রিয় মৌল। যেমন আমরা যদি বলি যে নিয়নের কথা যদি বলি, এখানে আমি এক্সাম্পল হিসেবে টেনেছি যে নিয়নের কথা যদি বলি, আর্গনের কথা যদি বলি, ক্রিপ্টনের কথা যদি বলি, এরপর আরো আছে রেডন আছে, হ্যাঁ, আরএন দিয়েছে, রেডন আছে, তারপর এখানে আহ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপর এই যে জেনন আছে। তো এই যে এটাকে এক্স ই দিয়ে প্রকাশ করা হয় জেননকে, তারপর রেডেন আছে, ওগেনসন আছে। তো এইগুলোকে আমরা বলতে পারি কি, যে এগুলো হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল সে কথাটা এখন বলছি। যে নিয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা কি দেখতে পাই? দেখো, নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে আমরা প্রথম যে অরবিট থাকে সেই অরবিটে আমরা জানি, টুকু বলে দিচ্ছি, আমরা জানি যে নিয়নের আমরা সেটা হচ্ছে গিয়ে 10টি ইলেকট্রন থাকে। তো 10টি ইলেকট্রন মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 10, তার মানে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তো এই 10টি ইলেকট্রন কিভাবে থাকে? প্রথম অরবিটে থাকে 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় অরবিট, সেই দ্বিতীয় অরবিটে থাকে তোমার দ্বিতীয় অরবিটে থাকবে তোমার 8টি ইলেকট্রন। তাহলে এই যে প্রথম অরবিটে 2টা ইলেকট্রন, দ্বিতীয় অরবিটে 8টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তার প্রথম অরবিটে 2টি এবং দ্বিতীয় অরবিটে 8টি। তাহলে যেহেতু দ্বিতীয় অরবিটে 8টি, এটা তার সর্বশেষ অরবিট বা সর্বশেষ কক্ষপথ। তো সর্বশেষ কক্ষপথে তার 8টি ইলেকট্রন থাকার কারণে এটা একটা নিষ্ক্রিয় মৌল। এরপরে যদি আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস করি, যেমন আমি এখানে একটু ড্র করছি, এখানে দেখেন আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের। যেমন নিয়নের কথাই যদি বলি, যে নিয়নের যদি আমরা এখানে তোমার 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, এরপরে আমরা যদি এইখানে 4টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন দিই, তাহলে নিয়নের ক্ষেত্রে আমরা জানি তার 10 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। আচ্ছা, নিয়নের 10 যদি তার অ্যাটমিক নাম্বার হয় বা পারমাণবিক সংখ্যা হয়, তাহলে 10 হচ্ছে তার, আমরা জানি কি, প্রোটন সংখ্যা আবার 10। আচ্ছা, কারণ যত সংখ্যক পারমাণবিক সংখ্যা থাকে, প্রোটন সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম। অর্থাৎ 10টি যদি পারমাণবিক সংখ্যা যদি 10 হয়, তাহলে প্রোটন সংখ্যাও 10 এবং ইলেকট্রন সংখ্যাও 10। তো 10টি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অরবিটে থাকে 2টা ইলেকট্রন, এবং দ্বিতীয় অরবিট যেটাকে বলি সর্বশেষ অরবিট, কার, নিয়নের সর্বশেষ অরবিট হচ্ছে দ্বিতীয় অরবিট। এই দ্বিতীয় অরবিটে বাকি 8টা ইলেকট্রন বসে গেছে। তাহলে এখন যদি নিয়নের আমরা ইলেকট্রন বিন্যাসের কথা যদি বলি, তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়ালি কিরকম হবে? তাহলে দেখো নিয়নের, তো নিয়ন আমরা যদি বলি, তাহলে ফার্স্ট অরবিটে 2টি এবং সেকেন্ড অরবিটে বা সর্বশেষ অরবিটে তার 8টি ইলেকট্রন আছে। আচ্ছা, এবার আসি আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস করবো। এখন আর্গনের আমরা জানি তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। তো অ্যাটমিক নাম্বার যেহেতু 18, তাহলে আমরা জানি তার পারমাণবিক সংখ্যা 18, মানে হচ্ছে গিয়ে তার প্রোটন সংখ্যা 18, তার মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 18। আচ্ছা, 18টি ইলেকট্রন তাহলে কিভাবে থাকে? প্রথম কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে বা শক্তি স্তরে থাকে কয়টি? দ্বিতীয় কক্ষপথে বা শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকে 8টি। ওকে, ফাইন। তারপর সর্বশেষ শক্তি স্তরে তাহলে কয়টি থাকে? তাহলে চিন্তা করে হিসাব করে একবার, 8টি আর 2টি 10টি, আমার হাতে থাকে কয়টি? আমার হাতে থাকে 8টি। তাহলে আমার সর্বশেষ কক্ষপথে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তাহলে যেহেতু আমার হাতে থাকে 8টি ইলেকট্রন, তাহলে 8টি ইলেকট্রনই আমার এখানে বসবে, 18টি তো নেই, বসাবো কি করে? তো সর্বশেষ কক্ষপথে আমার 8টি ইলেকট্রন, যেহেতু আমার হাতে থাকে 8টি ইলেকট্রন, অবশিষ্ট 8টি ইলেকট্রনই বসে যাবে। ওকে, ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্গনের যে ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই ফার্স্ট অরবিটে ইলেকট্রন হচ্ছে 2টা, সেকেন্ড অরবিটে বা কক্ষপথে বা শেলে বা শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 8টা, থার্ড কক্ষপথ, অরবিট বা শেল বা শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 8টা। এখানে খেয়াল করো, এখানে কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 8টা। ওকে, ফাইন। আর লাস্ট একটা যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে ক্রিপ্টনের ক্ষেত্রে। তো ক্রিপ্টনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে ক্রিপ্টনের ক্ষেত্রে আমরা জানি যে তার যদি আমরা অ্যাটমিক নাম্বার বলি, সেটা হচ্ছে 36। সরি, তার 36 হচ্ছে গিয়ে তার অ্যাটমিক নাম্বার। ওকে, ফাইন। তাহলে ফার্স্ট অরবিটে তোমার ইলেকট্রন যাবে 2টা, দিলাম 2টা। সেকেন্ড অরবিটে ইলেকট্রন যাবে আমার 8টা, দিলাম আমি 8টা। আচ্ছা, দেন থার্ড অরবিটে ইলেকট্রন যাবে 18টি, তাহলে আমি এখানে 4, এই যে 6, 8, তারপর দিলাম 10, 12, 14, 16। আর 2টা কোথাও না বসানো যায়, আর 2টাই আমি এখানে দিয়ে দিলাম, এই যে 18টি ইলেকট্রন। তাহলে যে হিসাব করি আমরা একটু, 10, 8 আর 2, 10, 10 আর এখানে হচ্ছে 18। তাহলে 18 আর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে 10, তাহলে 28টি। তো 28, তাহলে 28 আমরা যদি এরপরে বলি যে আর 28-এর সাথে আর 8 যোগ করলে কত হয়? 36 হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ
এটা হচ্ছে কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা হচ্ছে এন শেল। তাহলে আমরা এন শেল বা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বলবো? 8টা ইলেকট্রন। তো আমরা বসাই দিচ্ছি 8টা ইলেকট্রন। এখানে 2টা, আচ্ছা এইখানে 2টা, এইখানে দিলাম 2টা, আর এইখানে দিলাম আমরা 2টা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে আমরা যদি এখন ক্রিপ্টনের যদি আমরা 36 ছিল তার অ্যাটমিক নাম্বার, যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, তাহলে এখানে আসে ফার্স্ট অরবিটে আসে 2টা, সেকেন্ড অরবিটে আসে তোমার 8টা, থার্ড অরবিটে আসে 18টি, এন্ড ফোর্থ অরবিটে ফাইনাল আউটার মোস্ট এনার্জি লেভেল বা সর্বোচ্চ শক্তি স্তরে আমরা পাই কত? 8টি। এইখানে দেখো 8টি পাই। তো এইখান থেকে আমরা একটা সংজ্ঞা বা একটা ডেফিনেশন টানতে পারি, অর্থাৎ আমরা চাইলে এই কথাটা বলতে পারি, হ্যাঁ, যে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে, হ্যাঁ, একবারে সহজ কথায় যদি বলি, যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে। তো 8টি ইলেকট্রন যদি উপস্থিত থাকে তাহলে সেই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। হ্যাঁ, তো এখানে বুঝাইছে যে যে নিষ্ক্রিয় মৌল বা তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, হ্যাঁ, যে এখানে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় পরমাণু বলতে এমন মৌলকে বোঝায়, এমন মৌলকে বোঝায়, সব দেওয়ার দরকার নেই, এমন মৌলকে বোঝায় যার সর্বশেষ শক্তি স্তরে 8টি কিংবা 2টি। 2টি কি, ওই যে হিলিয়ামের এক্সাম্পল দিলাম, হিলিয়ামের কিন্তু 2টি ছিল, হ্যাঁ, খেয়াল করছো কিনা, হিলিয়ামের কিন্তু 2টি ছিল। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 8টি কিংবা 2টি ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে। আমি আবার রিপিট করছি, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় পরমাণু বলতে এমন মৌলকে বোঝায় যার সর্বশেষ শক্তি স্তরে 8টি কিংবা 2টি ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে। হ্যাঁ, তাহলে এই 8টি বা 2টি ইলেকট্রন দিয়ে যদি পূর্ণ থাকে কোনো একটা মৌলের পরমাণু, তো সেই পরমাণুকে বা সেই মৌলকে নিষ্ক্রিয় মৌল বলে। দ্যাটস ইট, এতটুকু লিখে দিলে এনাফ। তাহলে এই নিষ্ক্রিয় মৌলগুলো আসলে কি, কেন নিষ্ক্রিয়? যেহেতু এদের ইলেকট্রন মানে এদের 8টি এবং 2টি ইলেকট্রন থাকার কারণে এরা কোনো মৌলকে নিষ্ক্রিয়, যেহেতু এই নিষ্ক্রিয় মৌলগুলো কাউকে ইলেকট্রন দেয়ও না, কারো কাছ থেকে ইলেকট্রন নেয়ও না। অর্থাৎ রাসায়নিক যে বিক্রিয়া আছে, এই রাসায়নিক বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে না। কারণ কি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ যদি করে তাহলে ইলেকট্রন তাকে দিতে হবে, না হলে কারো কাছ থেকে ইলেকট্রন নিতে হবে, নিয়ে তারপর তাকে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করতে হবে। এখন যেহেতু সে কারো কাছ থেকে ইলেকট্রন নিবেও না, কারো কাছ থেকে ইলেকট্রন দিবে না, কেন নিবে না, কেন দিবে না? কারণ সে স্বয়ং সম্পূর্ণ। আমরা যদি বলি এলিট ক্লাস বা অভিজাত শ্রেণীর মৌল যদি বলি, হ্যাঁ, যে একটু ফানি ভাবে যদি বলি আর কি, এলিট ক্লাসের মৌল আর কি, 118টি মৌল আছে, 118টি মৌলের মধ্যে এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, অর্গানসেন, এগুলো হচ্ছে কি এলিট ক্লাসের বা অভিজাত শ্রেণীর মৌল। মানে এরা এমন যে কারো কাছ থেকে ইলেকট্রন নিবেও না, আবার কাউকে ইলেকট্রন দিবেও না। যেহেতু কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার প্রয়োজন নাই, কারো কাছ থেকে ইলেকট্রন দেওয়ার প্রয়োজন নাই, তাই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই কেমিক্যাল রিয়েকশনে পার্টিসিপেট করে না। দ্যাটস ইট। যেহেতু কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করা মানে হচ্ছে, কখন কেমিক্যাল রিয়াকশনটা হয়? কেমিক্যাল রিয়াকশন তখনই হয় বা রাসায়নিক বিক্রিয়া তখনই হয় যখন কোনো একটা পরমাণু ইলেকট্রন অন্য একটা পরমাণুকে দেয়, অথবা অন্য একটা পরমাণু থেকে কোনো একটা মৌল বা পরমাণু ইলেকট্রন রিসিভ করে, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করে বা ইলেকট্রন রিসিভ করে। এরকম ঘটনা যখন ঘটে তখন আমরা বাহ্যিকভাবে দেখি যেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। যেহেতু এই মৌলগুলো কাউকে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি নাই, কারো থেকে ইলেকট্রন নেওয়ারও টেন্ডেন্সি নাই, কাজেই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি কারণে? বুঝতেই পারছো, রাসায়নিক বিক্রিয়া এই জন্য এরা অংশগ্রহণ করে না। এই জন্য এই মৌলগুলোকে আমরা বলতে পারি স্থিতিশীল বা নিষ্ক্রিয়, স্থিতিশীল বা নিষ্ক্রিয়। তো এরপরে যদি আরেকটু কথা বলি যে শেষের দিকে, যে শেষের যে পার্টটাতে আলোচনা করছে যে আয়নের ব্যাপারে, হ্যাঁ, এখন একটা পরমাণু শেষ কক্ষপথ শক্তি স্তরে, যদি আমি একটু আগে যেটা বললাম যে একটা পরমাণু শেষ কক্ষপথে, হ্যাঁ, 8টি ইলেকট্রন যদি থাকে বা 2টি ইলেকট্রন থাকে তাদেরকে নিষ্ক্রিয় বলে। আচ্ছা, যদি তাদের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকার উচিত বা প্রয়োজন ছিল, যদি ততগুলো ইলেকট্রন না থাকে, অর্থাৎ যদি কম থাকে, 8টির কম থাকে বা 2টির কম থাকে, অথবা যদি 8টির বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে সেগুলো নিষ্ক্রিয় হইতে চাইবে, নিষ্ক্রিয় হইতে চাইবে। এই যে নিষ্ক্রিয় হইতে চায়, কিভাবে নিষ্ক্রিয় হইতে চায়? ইলেকট্রন দিয়ে নিষ্ক্রিয় হইতে চায়, ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় হইতে চায়। দুইটা ঘটনা ঘটবে, হয় ইলেকট্রন দিয়ে নিষ্ক্রিয় হইতে চাইবে, অথবা নিয়ে নিষ্ক্রিয় হইতে চাইবে। হ্যাঁ, অর্থাৎ তারা এলিট ক্লাসের, যে আমি যে একটু ফানি ভাবে বললাম যাতে বুঝতে বুঝতে সুবিধা হয় তোমাদের, যে আমরা যদি বলি যে অভিজাত শ্রেণীর বা যে মৌলগুলো আছে, অর্থাৎ গ্রুপ 18 পর্যায় টেবিলের তোমার 18 নম্বর যে গ্রুপ আছে,
এই 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এদেরকে নোবেল গ্যাস বলা হয়, নোবেল গ্যাসেস মৌল এলিমেন্ট বলা হয়। তো এইখানে তোমার হিলিয়াম আছে, তারপর তোমার নিয়ন আছে, আর্গন আছে, তারপর এখানে ক্রিপ্টন আছে, তারপর তোমার এখানে আর্গন, ক্রিপ্টন, তারপরে এখানে তোমার জেনন আছে, তারপর এখানে তোমার রেডন আছে। তো এই মৌলগুলোকে সাধারণত নোবেল গ্যাস বলা হয়, কারণ এইগুলো নিষ্ক্রিয় মৌল বা স্থিতিশীল মৌল। এদের আউটারমোস্ট এনার্জি লেভেলে 8টি করে ইলেকট্রন থাকে, শুধুমাত্র হিলিয়ামের 2টি করে ইলেকট্রন থাকে। এই জন্য এরা নিষ্ক্রিয়, যেটা এতক্ষণ আমি যে বিষয়টা বললাম। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এর নিষ্ক্রিয় মৌলগুলোর মতো কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো এই নিষ্ক্রিয় মৌলগুলোর মতো হইতে চায়। যেমন একটা এক্সাম্পল বলি, সে কিভাবে হইতে চায়। সে যেমন এক্সাম্পলটা দিলে সহজে বুঝাইতে, যেমন সোডিয়ামের কথা যদি বলি, যে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11 বা 11। এখন কি করবে, একটা ইলেকট্রন সে ডোনেট করবে। যদি একটা ইলেকট্রন ডোনেট করে তাহলে কি হবে, এই যে সোডিয়াম একটা পজিটিভ আয়নে পরিণত হয়েছে। এখন এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এর ভিতরে ছিল কত, আমরা জানি পারমাণবিক সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যা 11। এই ইলেকট্রন সংখ্যা যদি 11 হয়, ইলেকট্রন সংখ্যা যদি 11 হয়, তাহলে 11 একটা ইলেকট্রন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে ইলেকট্রন থাকে কত, 10টা। আচ্ছা তোমরাই বলো 10টা জানি কার ইলেকট্রনের সংখ্যা বলছিলাম? হ্যাঁ, 10টা হচ্ছে গিয়ে নিয়নের ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, 10টা কার, নিয়নের ইলেকট্রন সংখ্যা। কারণ নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার মানে তার প্রোটন সংখ্যা 10, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 10। তাহলে এই যে একটা মৌল, সোডিয়াম একটা মৌল এলিমেন্ট, যে মৌলটা একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হয়েছে, একটা আয়নে পরিণত হয়েছে। এবং সেই আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা কয়টি, 10টি। তাহলে আমরা দেখলাম 10টি ইলেকট্রন হওয়ার কারণে সেটা নিকটতম নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ তার 11 ছিল তার সোডিয়ামের, এই নিকটতম নিষ্ক্রিয় মৌল কে নিয়ন, এই নিয়নের ইলেকট্রন সে লাভ করছে। তো প্রত্যেকটা মৌল এরকম কতগুলো ইলেকট্রন দিয়ে অথবা কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন লাভ করতে চায়। আরেকটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবা, নেয় কিভাবে। যেমন ধরো এই যে ক্লোরিনের কথাই বললাম, তো ক্লোরিনের আমরা জানি 17 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। ওকে ফাইন। তো 17 যদি তার অ্যাটমিক নাম্বার হয়, তো ক্লোরিনের যদি একটা ইলেকট্রন সে রিসিভ করে, একটা ইলেকট্রন যদি সে রিসিভ করে, তো একটা ইলেকট্রন যদি রিসিভ করে, তাহলে ক্লোরিনের ইলেকট্রন দাঁড়ায় কতটি, তাহলে ক্লোরিনের ইলেকট্রন তখন দাঁড়ায় 18টি, অর্থাৎ এটা ক্লোরাইড আয়ন হয়ে যায়। কি হয়ে যায়, ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন হয় একটা ইলেকট্রন রিসিভ করার কারণে। তাহলে তার এই আয়নের তখন ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 18টি। এখন তোমরাই বলো 18 যেন কার, 18 যেন কার, 18 হচ্ছে গিয়ে আর্গনের, আর্গনের 18 হচ্ছে কার, আর্গনের, আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। তার মানে ক্লোরিন ছিল 17টি, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস সে লাভ করছে। কিভাবে, একটা ইলেকট্রন রিসিভ করে। তো যখন কোনো মৌল একটা ইলেকট্রন রিসিভ করে অথবা কোনো একটা মৌল একটা ইলেকট্রন ডোনেট করে বা দান করে, তার নিকটতম, এইটা হচ্ছে গিয়ে নিয়নের নিকটতম। হ্যাঁ, নিয়নের ধরছিল তো এই যে, তো কোনো একটা এলিমেন্ট একটা ইলেকট্রন ত্যাগ করে অথবা কোনো একটা এলিমেন্ট একটা ইলেকট্রন রিসিভ করে, তার নিকটতম নিষ্ক্রিয় মৌলগুলো, এই নিকটতম যে নিষ্ক্রিয় মৌলগুলো তাদের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এই যে তোমার নিকটতম নিষ্ক্রিয় মৌলগুলো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এই জন্যই তারা ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন ত্যাগ করে। তো ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন ত্যাগ করার ফলে তারা কি হয়, একটা আয়নে পরিণত হয়। এইটাকে বলা হয় আয়ন। তারপরে এই যে ক্লোরাইড আয়ন যেটা বললাম, এটাকে বলা হয় আয়ন। তো এখন আয়নের কথাটা যদি আমরা এইভাবে বলি যে, যদি আমরা আয়নের কথাটা যদি এইভাবে বলি যে একটি পরমাণু যখন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পরমাণু যখন অন্য কোনো মৌল হতে ইলেকট্রন গ্রহণ করে কিংবা অন্য কোনো মৌলকে ইলেকট্রন দান বা প্রদান করে কি হয়, আধানযুক্ত বা চার্জযুক্ত হয়, তাকে আয়ন বলে। তাকে কি বলে, আয়ন বলা হয়। সহজ কথা, ওই যে বললাম যে সোডিয়াম সে কি করছে, সোডিয়াম সে ইলেকট্রন ডোনেট করে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয়েছে, তাহলে এখানে সে আয়নে পরিণত হয়েছে। আবার ক্লোরিন কি করছে, ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে সে কি হয়েছে, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে একটি পরমাণু যখন অন্য কোনো মৌল হতে ইলেকট্রন গ্রহণ করে কিংবা ইলেকট্রন অন্য কোনো মৌলকে ইলেকট্রন দান করে, তাহলে সে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে।
একটা ইলেকট্রন ত্যাগ করছে, ওই ত্যাগকৃত ইলেকট্রনটা ক্লোরিন আবার রিসিভ করছে, রিসিভ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তো এই যে তারা আয়ন যুক্ত হইলো বা চার্জ যুক্ত হইলো, এটাকে বলা হয় আয়ন। তাহলে একটি পরমাণু যখন অন্য কোনো মৌল হতে ইলেকট্রন গ্রহণ করে কিংবা অন্য কোনো মৌলকে ইলেকট্রন একটি পরমাণু যখন অন্য কোনো মৌল হতে ইলেকট্রন গ্রহণ করে কিংবা অন্য কোনো মৌলকে ইলেকট্রন দান বা প্রদান করে আধানযুক্ত বা চার্জযুক্ত হয়, তাকে আয়ন বলে। তো এখন আমরা যদি বলি যে আয়ন কয় প্রকার, আয়ন ধরো দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কি? এই যে এখানে বললাম যে পজিটিভ চার্জযুক্ত যে আয়ন, অর্থাৎ এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জযুক্ত আয়ন হয়েছে, এটাকে বলা হয় ক্যাটায়ন। কি বলে? ক্যাটায়ন। আর এই যে ইলেকট্রন, সে কি করছে, একটা ইলেকট্রন ক্লোরিন রিসিভ করছে, রিসিভ করে এটাকে বলা হয় অ্যানায়ন। এটাকে বলা হয় কি? অ্যানায়ন। তো নিশ্চয়ই আমরা ক্যাটায়ন কি এবং অ্যানায়ন কি বুঝে গেলাম। আমি আরেকবার হাইলাইট করি, যে কোনো একটা মৌল যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন লাভ করতে চায়, তখন সে ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এই ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। আবার কোনো একটা মৌল নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন লাভ করার জন্য এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হইতে চায়, এই ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয়। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এগুলো আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন যদি আমরা একটা জিনিস যদি আমরা এইটা বলি যে যদি এরকম বলি আমরা যে এই যে দুইটা সোডিয়াম আর ক্লোরিন, এটা কাটা দিই, তাহলে এখানে হবে তোমার সোডিয়াম প্লাস হবে ক্লোরিন, আর এখানে হবে সোডিয়াম পজিটিভ আয়ন প্লাস হবে ক্লোরাইড আয়ন। তার মানে এটা দুইটা মিলে হয় আমার সোডিয়াম ক্লোরাইড, আর এখানে হবে সোডিয়াম পজিটিভ আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় এডিবল সল্ট বা খাদ্য লবণ। আমরা যে খাবার খাই তো এটাকে বলা হয় খাদ্য লবণ বলে। তোমার যে খাবার খাই সোডিয়াম ক্লোরাইড, এইভাবে আর কি তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং আয়ন হয়ে তারা এইভাবে যৌগ গঠন করে। যেটাকে আমরা এই সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ পেলাম। তো এখন ওই যে নিষ্ক্রিয় মূল্যবান নোবেল গ্যাসেস যেগুলা, যে তারা আসলে রাসায়নিক বিক্রিয়ায় তোমার অংশগ্রহণ করে না, বিকজ তাদের আয়ন হওয়ার, তাদের ইলেকট্রন দেওয়ার কোনো আগ্রহ নেই বা টেন্ডেন্সি নেই, আবার ইলেকট্রন রিসিভ করারও কোনো টেন্ডেন্সি নেই। যেহেতু ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি নেই, ইলেকট্রন রিসিভ করার টেন্ডেন্সি নেই, তাহলে তারা তোমার কোনো রাসায়নিক বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে না, এবং অংশগ্রহণ না করে তারপর তারা নিষ্ক্রিয় অবস্থায় থেকে বা স্থিতিশীল অবস্থায় থাকে। এই জন্য তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। এবং এই যে আয়ন যেগুলো, সেগুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। তো এই চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আছে এখানে। আচ্ছা, ফ্লোরাইডের কথা একটা বলছে যে ফ্লোরাইড, এখানে বলছে যে এই যে ফ্লোরিনের আমরা জানি অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। তো ফ্লোরিন কি করে, একটা ইলেকট্রন রিসিভ করে কি হয়, সে এই যে ফ্লোরাইড আয়নে পরিণত হয়। তার মানে এটা কি হয়ে গেছে, এটা অ্যানায়ন হয়ে গেছে। এটা অ্যানায়ন হয়েছে কারণ কি, ফ্লোরিন তার অ্যাটমিক নাম্বার 9, তার মানে তার পূরণ সংখ্যা 9, তার মানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা 9টি। সে আরেকটি ইলেকট্রন রিসিভ করছে, কেন? তার যে নিকটতম নিষ্ক্রিয় মৌল, সেটা হচ্ছে কি নিয়ন। এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, তাহলে এখানে তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টি। সে এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য একটা ইলেকট্রন রিসিভ করছে, রিসিভ করে সে কি হয়েছে, ফ্লোরাইড আয়নে পরিণত হয়েছে। কি? ফ্লোরাইড আয়ন। যখন ফ্লোরাইড আয়নে পরিণত হয়েছে, তখন এই ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। দ্যাটস ইট। তো আমি এক্সাম্পল দিয়েছিলাম ক্লোরিন দিয়ে, একই কথা। তো এই চ্যাপ্টারের শেষের দিকে দুইটা প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের পরবর্তীতে যদি সময় সুযোগ হয় তো লেকচার নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই প্রশ্ন দুইটা আমরা সলভ করব। দুইটা ব্রড কোশ্চেন আছে, দুইটা ব্রড কোশ্চেন আমরা সলভ করব। এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।